Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। বুঝলেন অন্ধকারে সব আপনি ডিসাইড করুন। আমি রইলাম। আজকের গল্প না, শব্দগুলো আমার পিছন ছাড়ছে না। এই শব্দ রাক্ষসের হাত থেকে কি আমার মুক্তি নেই? চোখ খুলেই দৃষ্টি গিয়ে পড়ল ছাদের সিলিংয়ে। জল ছাদটা অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে। ছাদে জল বসে শীত গ্রীষ্মের তাপমাত্রার তারতম্যের কারণে জন্ম নিয়েছে কালো কালো ছত্রাক। এখন যেন ওগুলো তারার মতো জল করছে। কিভাবে? ছত্রাকে কি ফসফরাস থাকে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, উঠে বসতে পারছি না। যেন পুরো শরীরটা আমার পক্ষাঘাতে নিঃসার। শুধু প্রবল চেতনা নিয়ে জেগে আছে আমার অন্তরাত্মা। সে অবিরাম অনুরণিত করে চলেছে ভিকির বলা ওই দুটো লাইন। খেদি পেছি নূরজান অন্ধকারে মাথার ভিতরে যেন গরম লাভা টকবকিয়ে ফুটছে। খুলি ফেটে চৌচির হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে ঘিলু রক্ত। না, উঠে বসতেই হবে। এত যন্ত্রণা কেন সারা শরীর জুড়ে? সব কিছু কেমন অন্যরকম লাগছে। জ্বর এলো, করোনা নয় তো? কথাটা মনে উদয় হতেই নাকে একটা বোঁটকা তেলচিটে গন্ধ এসে ঝাপটা মারল। ঠোঁটের কোণে হাসি খেলে গেল। বুঝতে পারলাম না, করোনা নয়। করোনা হলে আমার 1 বছরেরও বেশি দিন ধরে না কাচা তেল চিটচিটে ঘামে ভেজা ধুলো ধূসরিত চাদরের চিমসে গন্ধ পেতাম না। ধীরে ধীরে উঠে বসলাম। মনে করার চেষ্টা করলাম কখন ঘুমিয়েছি। মাথাটা খুব ভারী হয়ে আছে। ঘরটা অতল খাদের মতোই অন্ধকার নিয়ে নির্বাক। অথচ ছাদে ছত্রাকগুলো প্রথমবারের মতো জ্বলে উঠেছে। বিছানার উপরে স্তূপ হয়ে থাকা বাকি সব জিনিসপত্রের মধ্যে ছড়িয়ে থাকা জলের বোতলটাকে হাতড়ে খোঁজার চেষ্টা করলাম। পেলাম না। ঘরের একমাত্র জানলাটার দিকে তাকালাম। খোলা আছে কিনা বুঝতে পারলাম না। এত অন্ধকার কেন? লোডশেডিং? এই তো সবে ফেব্রুয়ারি, এর মধ্যেই এত গরম। মোবাইলটা হাতড়ে খুঁজে বের করে টর্চটা জ্বাললাম।
জানলার দিকে ঘোরাতেই দেখলাম জানলা খোলা, কিন্তু বাইরের সামান্য দৃশ্যমানতা নেই। তবে আজ কি অমাবস্যা? উঠে দাঁড়িয়ে জলের বোতলটা দেখার চেষ্টা করলাম। কোথায়? ওই তো বাবু কাত হয়ে আমার একটা কুর্তির তলা থেকে উঁকি দিচ্ছেন। টুকি তুলে নিলাম। ধুর, এক ফোঁটা জলও নেই। মনে পড়ে গেল আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই জল ভরার সময় পাইনি। অসহায় রাগে বোতলটা ছুঁড়ে ফেলে দিলাম। সেটা মেঝেতে পড়ে রাতের অন্ধকারকে এক অদ্ভুত শব্দ দান করে ঘুরতে লাগলো মোবাইলের আলোক বৃত্তের বাইরে। হঠাৎ করেই মনে হলো ঠিক আমার পিছনে যেখানে ইজেলটা রাখা আছে সেখান থেকে নির্নিমেষ নেত্রে অসংখ্য দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। তাদের হিমশীতল নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। সেই মুহূর্তে শরীরের সমস্ত বেদনা ভুলে এক ঝটকায় ঘুরে দাঁড়ালাম। আলোটা গিয়ে পড়ল দাঁড় করানো ইজেলটার উপর। ইজেলের ক্যানভাসে ধূসর কালো ধুধু মরুভূমির মধ্যে লিকলিকে কঙ্কালসার এক অদ্ভুত জীব। আকৃতি মানুষের মতোই, 3 হাত পায়ের উপর ভর করে চতুষ্পদ প্রাণীর মতোই বসে আছে, যেন হামাগুড়ি দিচ্ছে। বাঁ হাতটা সামনের দিকে বাড়ানো, টকটকে লাল রঙের শার্টিনের রোপ পরা। তার মুখটা ঠিক দেখা যাচ্ছে না, কারণ মুখটা পুরোটাই সাদা ব্যান্ডেজে মোড়া। খালি কপাল থেকে নাক পর্যন্ত জলজল করছে বর্গাকৃতির রক্তবর্ণ আগুনের মতো আলো। ব্যাকগ্রাউন্ডে শুকিয়ে যাওয়া রক্ত রঙের শ্যাওলা ধরা পাহাড়। বিস্ফারিত দৃষ্টিতে দেখতে দেখতে ভুল ভাঙল। পাহাড়, তবে পাথরের নয়, অগণিত বায়বীয় নারী শরীরের স্তূপ। প্রত্যেক বিকৃত অবয়ব হাত বাড়িয়ে এগিয়ে আসছে হামাগুড়ি দিয়ে বসে থাকা অদ্ভুত জীবটার দিকে। ধোঁয়া ধোঁয়া রহস্যময় অশরীরীদের ভঙ্গিমায় কি তীব্র জিঘাংসা। ছবিটা কি ভীষণ জীবন্ত। আমি তাদের হাকার, ক্ষোভ, দুঃখ, হতাশা সবই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারছি। শুনতে পাচ্ছি হামাগুড়ি দিতে থাকা জীবটার সকরুণ আরতি, যেন আমাকে অনুনয় করছে ওকে রক্ষা করার জন্য। হঠাৎই আমার নজর পড়ে ছবির জীবটার বাড়ানো হাতটার দিকে। সেখানে শোভা পাচ্ছে ভিকির সলিটেয়ার ডায়মন্ড রিংটা। প্রচন্ড আতঙ্কে সারা শরীর কাঁপতে শুরু করে। পায়ে পায়ে পিছিয়ে আসতে থাকি। পিছনে চৌকিতে ধাক্কা খেয়ে পড়ে যাই। হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে। মনে হয় অত্যাধিক আতঙ্কে দিশাহারা মানুষের মাথা বাঁচার তাগিদেই পরিষ্কার হয়ে যায়। ছবিটা আমার মনে মস্তিষ্কে এমন এক প্রাণান্তকর অভিঘাত সৃষ্টি করে যে সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আজ সন্ধে থেকে ঘটতে থাকা অদ্ভুত ঘটনাগুলো। একে তো মেয়ের এই রূপের ছিরি, তার উপর আবার বড় লোকই শখ। নুন আনতে পান্তা ফুরোয় যে সংসারে, সেখানে এইসব লাট সাহেবিপনা চলে না, বুঝলে? মা চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে ওঠে নিপাট ভালো মানুষ আমার বাবা দিলীপ দত্তকে। পেশায় সামান্য এক কেরানি আমার বাবা দিলীপ। সংসারে বাতের ব্যথায় পঙ্গু অসুস্থ বৃদ্ধা মা, স্ত্রী, 2 ছেলে সিদ্ধার্থ আর গৌতম। আর এদের সকলের গলার কাটা আমি, তাপসী দত্ত। বাড়ির বড় মেয়ে, বয়স তখন 18। বাবার পুরো কার্বন কপি। মেয়ে হিসাবে ভীষণ লম্বা। সুস্মিতা সেন আর আমার উচ্চতা সমান। সুঠাম, মেদবিহীন, টানটান আকর্ষণীয় শরীরে এই বয়সেই বিপজ্জনক সব ভাঁজ।
একদম মডেল হবার আদর্শ। কিন্তু মার খেয়ে গেলাম। হুনু ওঠা গাল, প্রায় ফুটবল খেলার মাঠের মতো উঁচু কপাল, পাতলা চুল, কালো রং। এইসব তো ম্যানেজ হয়ে যেত যদি মুখটা বন্ধ রাখতে পারতাম। বুঝলেন না তো? আরে বাবা, এটা আবার না বোঝার কি আছে? আমার উপর পাটির 4টে দাঁত উঁচু। শুধু তাই নয়, মাঝের 2টো দাঁতের মধ্যে আবার ফাঁক, ঠিক যেমন আমার বাবার। আমি কদর্যতার একেবারে মূর্ত উদাহরণ। কি একটা প্রবাদ আপনারা বড় মুখ করে বলেন না, ওই যে মাতৃমুখী ছেলে সুখী, পিতৃমুখী মেয়ে। পুরোটাই একটা বোকার মতো কথা। সেই ছোটবেলায় যখন ঠিকমতো ছেলে মেয়ে বলতে কি বোঝায় সেই সম্পর্কে জ্ঞান হয়নি, তখন থেকেই পাড়ার লোক, আত্মীয় স্বজন আমাকে বুঝিয়ে দিয়েছিল, ছেলে হলে তাও চলে যেত, কিন্তু মেয়ে হিসাবে তুমি বাজারে একেবারেই অচল। মার বিষ দৃষ্টি আর সুমধুর বচন আমাকে প্রতি মুহূর্তে সহ্য করতে হতো। স্কুলে যাওয়া যবে থেকে শুরু করলাম, তখন থেকেই সহপাঠীরা আমার নামকরণ করলো দাঁতাল, উটকপালি, কালি, ঠ্যাঙা ইত্যাদি। এসব কিছুই নজরে পড়তো না যদি পড়াশোনায় তুখর হতাম। তাও তো নয়। সুতরাং অদূর ভবিষ্যতে আমার যে কি পরিণতি হতে চলেছে সে সম্পর্কে মা নিশ্চিত হয়ে নিজের কপালের উপরে করাঘাত করত, আর বাপ সোহাগী মেয়ে বলে আমাকে আর বাবাকে উঠতে বসতে গালমন্দ করত। ভাই দুটো যোগ্য পুরুষতান্ত্রিক সমাজের প্রতিভূ হয়ে উঠেছিল। তাদের চোখে আমার জন্য ছিল না কোনো সম্মান, ভালোবাসা, ছিল শুধু করুণা, তাচ্ছিল্য। এত অবহেলা, অসম্মানের মধ্যেও আমি ভালো ছিলাম, কারণ বাবার প্রশ্রয়, ভালোবাসা দুটোই আমার জন্য মাত্রাতিরিক্ত ছিল। সব অভাব পূর্ণ হয়ে যেত। তাই তো ক্লাসরুমে বসে পড়াশোনায় মন না দিয়ে বাচ্চা মেয়েটা স্কুলের খাতার পেন্সিলের আঁচড়ে জানলার বাইরে উড়ে যাওয়া পাখি কিংবা কৃষ্ণচূড়ার নিচে বসে থাকা ভিখারি মায়ের কোলে শিশুকে এঁকে ফেলত। আসলে সে নিজের হাতে একটা স্বপ্নের দুনিয়া রচনা করত, যেখানে সবটাই রূপ নেয় তার মন মর্জি অনুযায়ী। কারুর অঙ্গুলি হেলনের তোয়াক্কা করতে হয় না। অবশ্য এর জন্য বহুবার সে দিদিমণিদের কাছে বকুনি খেয়েছে, ক্লাসরুমের বাইরে কান ধরে দাঁড়িয়েছে, নিজের চেহারা নিয়ে গঞ্জনা শুনেছে। তবে ওই যে বললাম দিলীপ দত্তের কথা, সেই লোকটা পরম বিস্ময়ে রেখার আঁকিবুকিগুলি দেখেছে আর চমকে উঠেছে। বারবার কাঁধ ধরে ঝাঁকিয়ে প্রশ্ন করেছে, মামন, তুই এটা এঁকেছিস? আচ্ছা, আমার সামনে আঁকতে পারবি? হ্যাঁ। দেখো সুতাপা, দেখো তোমার মেয়ে কি অপূর্ব এঁকেছে, আর কারো কাছে না শিখেই। তুমি আর আদিক্ষেতা করো না তো। একে ক পয়সা রোজগার করবে শুনি? লেখাপড়াটা ঠিক করে করতে বলো, না হলে আমাদের সঙ্গে সঙ্গে ওর কপালেও দুঃখ আছে, কিন্তু আমি এটা বলে দিলুম। অতঃপর শ্রীযুক্ত বাবু দিলীপ দত্ত আর তার 8 বছরের কন্যার চোখের সামনেই আকার পাতাটা অবলীলায় উনুনে আগুনের গ্রাসে চালানো হয়ে গেছে। সেই মেয়েটি মানে আমি উঁচু দাঁতে দাঁত চেপে কান্নাটাকে গলার মধ্যে বন্দি করে কৃষ্ণচূড়াকে আগুনের আলপনায় আস্তে আস্তে কালো ছাইয়ে পরিণত হতে দেখেছি। মনে মনে বলেছি, এই তো, এই বেশ হলো। আমার তো তোকে দেবার মতো রং ছিল না, তুই এবার সত্যি সত্যি আগুন রঙা হয়ে উঠবি। আঁকা আমার থেকে কেউ কেড়ে নিতে পারেনি। বাবার ইচ্ছে থাকলেও কোনো প্রথাগত শিক্ষা আমাকে দিতে পারেনি মায়ের বিরোধিতায়। তবে বন্ধও করতে পারেনি। স্কুলে, পাড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় নাম দিতাম, আর প্রথম স্থানটা আমার জন্যই বাঁধা থাকতো।
মেডেল, সার্টিফিকেট, মেমেন্টোর বদলে ঝুড়ি, গামলা, বালতি, মানে সংসারের প্রয়োজনীয় বস্তু পেলে মায়ের অনিচ্ছাতেও চোখ দুটো লোভে চকচক করে উঠত। মনে হতো আমার প্রতি ওই সময়টুকুতে মা খুব সন্তুষ্ট। তাই যে কোনো প্রতিযোগিতায় না দেখা আমার ঘোর শত্রু ভগবানের কাছে প্রার্থনা করতাম, হে ভগবান, মেডেলের বদলে নিজের পক্ষে একটা হাতা বা চামচ যেন পাই। মাধ্যমিক দেবার পর থেকেই মায়ের তাড়নায় আমাকে পাত্রস্থ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কাকস্য পরিবেদনা, আমার না আছে রূপ, না আছে বাবার টাকা, সুতরাং পাত্রের জায়গায় লবডঙ্কা। যাই হোক, এই সবের মধ্য দিয়ে কোনো রকমে টেনে টুনে সেকেন্ড ডিভিশনে এইচএস পাশ করলাম। এরপর চুপি চুপি বাবাকে ধরলাম আর্ট কলেজে ভর্তি হব বলে। বাবা তো মায়ের ভয়েই আদমরা, আর এখন ভদ্রেশ্বর ধর্মতলা হাই স্কুলের মেয়ে কলকাতায় গিয়ে আঁকার কলেজে ভর্তি হব। আমার কথা শুনে বাবার তো একেবারে চোখ কপালে ওঠে। অবশেষে বাবাকে রাজি করাতে আমাকে শেষ অস্ত্র প্রয়োগ করতে হয়। ততদিনে আমি স্থানীয় লাইব্রেরি থেকে বই নিয়ে পৃথিবী জোড়া চিত্রকর ভাস্করদের জীবন সংগ্রামের ইতিহাস পড়ে ফেলেছি। সবথেকে বেশি আলোড়িত করেছে সমরেশ বসুর দেখি নাই ফিরে। রামকিঙ্কর বেইজের লড়াই আমার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম, হয় এসপার নয় ওসপার। বলেছিলাম, বাবা, তুমি যদি আমাকে আর্ট কলেজে ভর্তি হতে না দাও, তাহলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আমার কিন্তু আর কোনো পথ খোলা থাকবে না। তুমি তো জানো বাবা, আঁকা ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। সেদিন বাবা আমার কথা শুনে থমকে গিয়েছিল। বুঝতে পারছিলাম বাবা খুব অসহায় বোধ করছে, কিন্তু আমিই বা কি করতাম। বাবা মাকে না জানিয়েই ভর্তির ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আসে, প্রবেশিকা পরীক্ষার জন্য ফর্ম তুলে আনে। নির্দিষ্ট দিনে মাকে ভুলভাল বুঝিয়ে বাবার সঙ্গে গিয়ে পরীক্ষা দিয়ে আসি। যতটা সহজে বললাম, বিষয়টা কিন্তু ততটা সহজ ছিল না। তবে এবার ছিল আসল লড়াই। আমি পাশ করেছিলাম সসম্মানে। মাকে যখন পুরো বিষয়টা জানানো হয়, তখন সে রুদ্র মূর্তি ধারণ করে। সেদিন মনে হয় মায়ের হাতে খুনই হয়ে যেতাম যদি না বাবার ঢাল হয়ে দাঁড়াতো। আজ 9 বছর পরেও বাবার বলা কথাগুলো আমার কানে বাজে। খবরদার সুতাপা, তুমি মামুনের দিকে আর এক পাও এগোবে না। সারা জীবন শুধু টাকা, সংসার আর রূপ রূপ করেই গেলে। কি বলছো কি তুমি? বোধের সূক্ষ্মতা তোমার মধ্যে কোনো কালেই ছিল না। না, ছিল না। শোনো, এতদিন তুমি যেমন চেয়েছো আমি তেমনই চলেছি। সেই রকমই চলতে হবে। যতদিন বেঁচে থাকবো তেমনি চলার চেষ্টা করব। হ্যাঁ, করবে। তবে তবে আজ আমি যা বলবো সেটাই হবে। আমার কষ্টার্জিত অর্থে যদি তোমার এবং তোমার 2 ছেলের শখ স্বাদ মেটে, তাহলে আমার একমাত্র মেয়েরও ইচ্ছা পূর্ণ হবে। সেই দিন যদি বাবা পাশে না দাঁড়াতো, তাহলে সত্যি হয়তো আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া উপায় থাকতো না। সেই যে বাড়ির বাইরে পা রাখলাম, 2 বছর আগে বাবা চলে যাওয়ার সময় ভদ্রেশ্বরে শেষবার গিয়েছিলাম। বাবা অন্তত এইটুকু আশা নিয়ে চোখ বুজেছিল, তার মেয়ে নিজেরটুকু ঠিক চালিয়ে নিতে পারবে। প্রথম প্রথম কলকাতার আদ্যন্ত নাগরিক মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে বেশ লড়াই করতে হয়েছিল। নিজেকে সর্বদা ব্রাত্য মনে হতো। তবে অনবরত লড়াই করেছি মানিয়ে নিতে, মেনে নিতে।
একসময় দেখলাম মেয়েদের তুলনায় ছেলেদের সঙ্গেই আমার অনাবিল একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। হয়তো ওরা আমার রূপের বদলে গুণটাকেই প্রাধান্য দিয়েছিল, অথবা আমাকে ওরা কোনোদিন মেয়ে বলে মনেই করেনি, জানি না কি কারণ। তবে এতে আমার সুবিধাই হয়েছিল। অন্যান্য মেয়েদের তুলনায় নোট স্টাডি করাটা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। এখানে এসে পেয়েছিলাম মকবুল স্যারকে। যদি কখনো অবসাদ বোধ করতাম, তাহলে স্যার ডেকে মাথায় হাত বুলিয়ে বলতেন, Focusing on the negative only makes a difficult journey more difficult. So, my dear girl, there simply is no substitute for having your own positive attitude. স্যারকে দেখলেই আমার মনে হতো এই তো বাবা কাছেই আছে। পাশ করার পর স্যার বেশ কিছু প্রকাশকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। আমি তাদের ফর্দ অনুযায়ী প্রচ্ছদ এঁকে দিতাম। এছাড়া নন্দন চত্বরে, শান্তিনিকেতনে মাঝে মাঝে অন্যান্য শিল্পীদের সাথে বসতাম আঁকা বিক্রির জন্য। যদিও নান্দনিক গুণের কদরদান ব্যক্তিরূপে যারা নিজেদের প্রমাণ করতে মরিয়া, তারাই কিন্তু শাড়ি, জামাকাপড়, খাওয়া দাওয়া, এমনকি রেসকোর্সে যতটা উদারহস্ত, ততটা শিল্পের জন্য নন। তারা বিশ্বের বিশিষ্ট শিল্পীদের শ্রেষ্ঠ সৃষ্টির রেপ্লিকা দিয়ে ঘর সাজাবার বাসনা রাখেন। ভারতীয় অর্থে যার মূল্য হয়তো 10 কোটি, কিন্তু আসলের মতো রেপ্লিকার জন্য মাত্র 10,000ও ব্যয় করতে রাজি নন। শিল্পীর পরিশ্রমের মূল্য না ধরলেও রঙের, ক্যানভাসের মূল্যটুকুও দিতে তারা অপারগ। এমনভাবে দরদাম করা শুরু করতেন যেন চৈত্র সেল চলছে। যারা সৃষ্টি করে তাদের কাছে সেই সৃষ্টি সন্তান তুল্য। আমার ভালো লাগতো না এই দরদস্তুর, তবে উপায় তো কিছু ছিল না। কলকাতায় বস্তিতে একটা ঘর নিয়ে থাকতে গেলেও 50,000 সেলামি ও 10,000 ভাড়া গুনতে হয়। অবশ্য আমাকে সেলামি দিতে হয়নি। প্রিন্সেপ ঘাটের কাছে যে বস্তি এলাকা, সেখানে স্যারের এক পরিচিতর লরঝরে দোতলা বাড়ির চিলেকোঠাতে মাসিক 6,000 টাকার বিনিময়ে আমার থাকার ব্যবস্থা করে দেন। ঘরটা 10x8, সেখানে 4x5 আমকাঠের একটা চৌকি, একটা পায়া ভাঙা চেয়ার, আর রাস্তার ধারের দিকে একটা একটেরে জানলা। তো কলকাতায় এই আমার সংসার কোনো রকমে ঠুকে ঠুকে চলছে। নিজের আর্ট স্টুডিও কিংবা একক এক্সিবিশন করার মতো ট্যাকের জোর আমার নেই। আমার বয়স এখন 27। ইতিমধ্যে বেশ কিছু থ্রিলার, হরর, গোয়েন্দা গল্প সংকলন এবং একক বইয়ের প্রচ্ছদের ডিজাইন আমি করেছি। এইসব প্রচ্ছদের কাজ করতে গিয়ে জানতে পেরেছি মানুষ এখন ডার্ক ফ্যান্টাসি, সাইকো থ্রিলার বেশি পছন্দ করছে। আজ থেকে 1 মাস আগেই বিখ্যাত ডানা প্রকাশনা সংস্থার কর্ণধার তমাল মুখার্জি বলছিলেন, এখন যে ঘোর কলি তা হারে মজ্জায় টের পাচ্ছি। না হলে মানুষ কি গল্পে, কি সিনেমায়, কি নাটকে এত হিংস্রতা পছন্দ করে? সহজ সরল জীবনের গল্প এখন কেউ পড়তেই চায় না, দেখতেও চায় না। ভাবতে পারো, পুরো পৃথিবী জুড়ে পুষ্পা সিনেমাটি নিয়ে উন্মাদনার কথা তুমি দেখেছ? চিন্তিতভাবে প্রশ্ন করেছিলেন বর্ষিয়ান মানুষটি। আমি মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম। দেখেছ? কেমন লেগেছে? এত ভায়োলেন্স সহ্য হয় না আমার, তাই পুরোটা দেখিনি। খুব অস্বস্তি হচ্ছিল। আমি সর্বত্র সিনেমাটির কথা শুনে দেখতে বসেছিলাম। জানতে চেয়েছিলাম কি উন্মাদনার আছে এতে, কিন্তু দেখতে বসে বিস্ময়ে নির্বাক হয়ে গেছি। কেন? এ আমার কোন ভারতবর্ষ? এক হার্ডকোর ক্রিমিনালকে গ্লোরিফাই করা হচ্ছে। এত হিংস্রতা, নির্মমতা,
মনোরঞ্জনের নামে প্রচার করা হচ্ছে। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্ধভুক্ত, নিরক্ষর, তাদেরকে কি শিল্পের নামে উন্মত্ত আচরণের জন্য প্রভোগ করা হচ্ছে না? আমি কি বলবো বুঝতে পারিনি। তমালদা আমাকে ডেকে পাঠিয়েছিলেন কেন সেটা জানার অপেক্ষায় ছিলাম। নতুন কোনো কাজ থাকলে দাদার কাছ থেকে অ্যাডভান্সড চাওয়া যাবে, এই ভাবনাটাই মাথায় ঘুরছিল। পকেট একদম গড়ের মাঠ। ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলে উঠেছিলেন, তা শোনো, তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছিলাম। হ্যাঁ বলুন। তোমার মনে আছে আজ থেকে এই 1 বছর আগে হিমাংশু শেখর রায়ের উপন্যাস অভিশপ্ত ইজেলের প্রচ্ছদ এঁকেছিলে? হ্যাঁ, না মনে পড়ার কিছু নেই। বিখ্যাত লেখকদের কাজ আমি খুব কম পাই। মানুষ তেলা মাথায় তেল ঢালতে বেশি স্বচ্ছন্দ। আমার মতো স্ট্রাগলিং চিত্রকরদের কেউ ভরসা করতে পারে না, বা বলা ভালো করতে চান না। কিছু নতুন প্রকাশকের সঙ্গে কাজ করার দৌলতে বইপাড়ায় একটা মুখ পরিচিতি তৈরি হয়েছিল। সেই সূত্রেই তমালদার সাথে একটা বই প্রকাশের অনুষ্ঠানে আলাপ। আমার প্রচ্ছদ নিয়ে চিন্তাভাবনা তার ভালো লাগে। তারপর থেকেই হৃদ্যতা, টুকটাক কাজ দিতে থাকেন। তবে 1 বছর আগে অভিশপ্ত ইজেল এর প্রচ্ছদই শুধু নয়, গল্পের সঙ্গে সাযুজ্য রেখে ভিতরের বেশ কিছু ইলাস্ট্রেশন করার বরাত দেন। আমার আঁকিয়ে জীবনের প্রথম বড় কাজ। খুব মন দিয়ে করেছিলাম। ওই সেই অভিশপ্ত ইজেল নিয়ে একজন প্রডিউসার সিনেমা করছেন। ও, গল্পের প্রয়োজনে বেশ কিছু আঁকা ছবি ওনার লাগবে। আচ্ছা। তাছাড়া তোমার কাজ ওদের এতই ভালো লেগেছে যে সেট ডিজাইনেও ওরা তোমার পরামর্শ নিতে চান। আচ্ছা। তুমি ববি পাঞ্চালের নাম শুনেছ কিনা জানি না, তবে ডিরেক্টর অনিকেত দাশগুপ্তর নাম তো নিশ্চয়ই শুনেছ। প্রথমে আমি নিজের কান খেয়ে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর যখন বিশ্বাস করলাম, উত্তেজনার চোটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। তমালদা সরাসরি অনিকেতের সাথেই কথা বলে দিয়েছিলেন। এই 1 মাস ওদের চাহিদা অনুযায়ী একের পর এক ছবি এঁকে চলেছি। কিন্তু আপনি স্টোরিটা জানেন তো? জানতাম। তাহলে পার্ক স্ট্রিটের একটি অভিজাত হোটেলের প্রাইভেট রুমে বসে বলছিলেন প্রডিউসার ববির ডানহাত ভিকি মালহোত্রা। শীততাপ নিয়ন্ত্রিত হিমায়িত মহার্ঘ অন্দরসজ্জায় সজ্জিত রুমে বসেও আমি ভিতরে ভিতরে ঘেমে উঠেছিলাম। এতগুলো স্কেচ করলাম, কোনোটাই এদের পছন্দ হচ্ছে না। এর আগে 2 দিন মাত্র সরাসরি প্রডিউসার আর ডিরেক্টরের সাথে দেখা হয়েছিল। বাকি সমস্ত কথাবার্তা ওই ভিকির সঙ্গেই হচ্ছে। প্রথম 2 দিন সব কিছুই স্বাভাবিক মনে হয়েছিল, কথাবার্তাও একেবারে ঠিকঠাক মনে হয়েছিল। কি করতে হবে জেনে নিয়ে স্কেচগুলো করতে শুরু করে দিয়েছিলাম। যতবার আঁকা স্কেচগুলোর ছবি তুলে পাঠিয়েছি, ততবারই রিজেক্ট হয়েছে। ভিকি জানিয়েছিল ডিরেক্টরের পছন্দ হচ্ছে না। তিনি চাইছেন বিখ্যাত শিল্পী পিকাসোর মতন পেইন্টেড ক্যানভাসকে রিইউজ করে উইদাউট প্রাইমার আগের আঁকার উপরেই আঁকা। এমন অদ্ভুত ভাবনার কারণ জানতে চাওয়াতে ভিকি বলেছিল, কিছুই না, শিল্পীর অস্থিরতা বোঝাতে। এমনিতেই উইদাউট প্রাইমার অরিজিনাল ইমেজের উপর অয়েল মিডিয়ামে আঁকা বেশ কমপ্লিকেটেড। তবে চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম। 4 দিন ধরে ঘন্টার পর ঘন্টা কাজ করেছি ছবিটায়। মকবুল স্যারকে দেখিয়েছিলাম, তিনি ছবিটার ভূয়সী প্রশংসা করেছিলেন। আজ সন্ধ্যায় এসেছিলাম ছবি নিয়ে, কিন্তু কথা শুনে মনে হলো পছন্দ হয়নি। বলছি, আগেই তো আপনাকে বলেছিলাম গল্পটার প্রচ্ছদ, ভিতরের ইলাস্ট্রেশন আমি করেছি।
সুতরাং গল্পটি আমার খুব ভালো করেই জানা। আমার দেওয়া উত্তরে বিরক্তিটা চাপা ছিল না। বাঁ হাতের হীরের আংটিটা মনোযোগ দিয়ে দেখতে দেখতে ভিকি অত্যন্ত নির্লিপ্তভাবে বলেছিল, গল্পটা আরেকবার আমাকে বলুন তো। ভিকির এই অদ্ভুত আচরণে অবাক হয়েছিলাম। আমি কি বাচ্চা, না নিজের কাজটা বুঝি না? কিন্তু ওই যে গরজ বড় বালাই, তাই রাগ আর বিরক্তিটা চেপে রেখে বহুবার বলা গল্পটাই আবার বলেছিলাম। কোথাও যেন ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এরা আমাকে বাতিল করতে চায় বলেই এইভাবে নাচাচ্ছে। এক হতভাগ্য চিত্রশিল্পী প্রিয় বসু, ঈশ্বর দত্ত তার প্রতিভা, কিন্তু বারবার প্রতারিত হতে থাকেন বিত্তশালী বন্ধু সুদীপ্ত চৌধুরীর কাছে। তার আঁকা ছবিগুলোই নিজের নামে বিক্রি করে সুদীপ্ত অর্থ, যশ, প্রতিপত্তি অর্জন করে। সংসারের প্রয়োজনে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য নিজের মুখ বন্ধ রাখতে বাধ্য হয় প্রিয় বসু। তবে দুর্ভাগ্যের শেষ এখানেই নয়। স্ত্রী দামিনীর ক্যান্সারে মৃত্যু, একমাত্র ছেলের অ্যাক্সিডেন্টে মৃত্যু ভেঙে গুড়িয়ে দেয় প্রিয় বসুর শিল্পী সত্তাকে। সে সুন্দর পোর্ট্রেট আঁকতে ভুলে যায়। পরিবর্তে সমগ্র বিশ্বের যা কিছু সুন্দর তার বিরুদ্ধে পুঞ্জীভূত হতে থাকে তীব্র ঘৃণা আর জিঘাংসা। সে একের পর এক অতি প্রাকৃতিক, অলৌকিক, অতীন্দ্রিয়, কুয়াশাচ্ছন্ন, অন্ধকারময়, ঘৃণ্য, বিভৎস প্রতিকৃতি আঁকতে শুরু করে। সুদীপ্ত মনোবিদ, ডাক্তার, ওষুধপত্র দিয়েও প্রিয় বসুর স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। নিজের নাম যশ বাঁচাতে মরিয়া সুদীপ্ত মিডিয়াতে ঘোষণা করে, আমি একটা ডার্ক সিরিজ নিয়ে এক্সিবিশন করব এবং এটার পরেই আমি অবসর নেব। নির্দিষ্ট দিনে প্রিয় বসুর ভয়ঙ্করতম, অন্ধকারতম শিল্প সৃষ্টির প্রদর্শনী শুরু হয় মহা সমারোহে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা নির্বাক বিস্ময়ে ছবিগুলোর সামনে স্থাণুবৎ দাঁড়িয়ে থাকে। এরপর কাকতালীয়ভাবেই ওখানে উপস্থিত সকলেই অজানা কারণে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করা হয়। পরে জানা যায় যে সকলেই কোনো অলৌকিক অশরীরীর উপস্থিতি তাদের সামনে অনুভব করেছিল, যেন প্রবল ঘৃণা নিয়ে সেই অপশক্তি তাদের শ্বাসরুদ্ধ করতে চাইছিল। পুলিশের তদন্তকারী অফিসার সেই অদ্ভুত ঘটনার অনুসন্ধান করতে গিয়ে প্রিয় বসুর কথা জানতে পারেন সুদীপ্তর ডায়েরি থেকে। তবে সুদীপ্তকে আর পাওয়া যায়নি, বরং প্রিয় বসুর অ্যাসাইলামের ঘরে একটি ইজেলে লাগানো ক্যানভাসের ছবি পাওয়া যায়, যাতে সুদীপ্তর কাঁধে প্রিয় বসু হাত দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল। ছবিটিতে প্রিয় বসুর ঠোঁটে নিষ্ঠুর হাসি, চোখে মুখে পরিতৃপ্তি লেগেছিল, আর সুদীপ্তকে আতঙ্কিত বন্দির মতোই লাগছিল। তার চোখে ছিল নরকের যন্ত্রণা, সীমাহীন আতঙ্ক। অফিসার খেয়াল করেন ছবিটিতে শিল্পীর নাম লেখা ছিল প্রিয় বসু বারিক। সবই তো ঠিকঠাক জানেন দেখছি, তাহলে ডিরেক্টর যেমন চাইছেন তেমন আঁকতে পারছেন না কেন? আমি আমি আপনাকে দেখে আগেই বুঝেছিলাম আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা কিছু হবে না। নেহাত ওই স্টোরি রাইটার আপনার কথা ডিরেক্টরকে বলেছেন, ওই তাই আর কি। ভিকির কথাগুলো উত্তপ্ত তীরের ফলার মতোই আমার বুকে বিঁধেছিল। স্তব্ধ হয়ে গিয়েছিলাম অপমানের অভিঘাতে। ভিকি ধীরে ধীরে উঠে এসেছিল নিজের জায়গা থেকে। যে সোফাতে আমি বসেছিলাম সেখানে ঠিক আমার পাশেই গা ঘেঁষে বসেছিল। আমার স্নায়ু এতটাই নিস্তেজ হয়ে পড়েছিল যে
কয়েক পল সে আমার মস্তিষ্কে বিপদের সংকেত পাঠাতে ভুলে গিয়েছিল। যখন ভোঁতা অনুভূতি ফিরে এলো, দেখলাম শয়তানটার হীরের আংটি পরা হাত আমার ডেনিম জিন্সে আবৃত উড়ুতে ঘোরাঘুরি করছে। ছিটকে সরে এসেছিলাম, হিসিয়ে প্রশ্ন করেছিলাম, এর মানে কি? এর মানে তুমি ঠিক যেটা বুঝছো সেটাই। দেখো দেখো, বেশি নকরা ফকরা না আমার পোষায় না। দুনিয়ায় কিছু পেতে গেলে কিছু দিতে হয়, দিতে হয়। গিভ অ্যান্ড টেক পলিসি, বুঝেছো না? বুঝেছো তো? এমনি এমনি কি এ জগতে কিছু হয়? হ্যাঁ, এ জগতে কিছু তো এমনি এমনি হয় না। শিল্পী তুমি ভালোই, শিল্পী তুমি ভালো, কিন্তু তোমার থেকেও আচ্ছা আচ্ছা শিল্পী লাইন দিয়ে আছে। টাকা ফেললে ট্যালেন্টের কোনো অভাব হয় না। আর এখানে না, এখানে আমি যা বলবো তাই হবে। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, আমি তাপসী দত্ত, কালো, দাঁতাল, কুদর্শনা। জীবনে কোনো দিন এমন কথা কোনো পুরুষের মুখ থেকে শুনতে পাবো ভাবিনি। আমি বুঝতে পারছিলাম না এটা আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, লজ্জা নাকি অহংকার। নিজের অজান্তেই মুখ ফুসকে বেরিয়ে এসেছিল, আমি তো সুন্দরী নই। তাহলে তাহলে হ্যাঁ, তোমার সৌন্দর্য তোমার ওই মার কাটারি ফিগারে। মায়েরই বলছি, মায়েরই বলছি, এমন মেয়ে মানুষ না আগে আর আমি কখনো দেখিনি। তোমার যদি থোবরাটা একটু ঠিক থাকতো, সিরিয়াসলি আমি তোমাকে সিনেমায় নামিয়ে দিতাম। কিন্তু সো সরি, সো সরি, কি আর করা যাবে? কি আর করা যাবে বলো? আমার মুখের দিকে তাকালে আমায় কাছে পেতে ইচ্ছে হবে। হবে হবে হবে, কেন হবে না? আসলে আমার না, আমার পছন্দটা আমার একটু একটু আলাদা, একটু একটু হাটকে, একটু হাটকে পছন্দ করি আমি। তাছাড়া সব কিছু কি মুখ দেখে হয়? হ্যাঁ, মুখ দেখে সব কিছু হয় না, বুঝেছো? হ্যাঁ, এখন এখন যা করার সেটা তাড়াতাড়ি করো তো। আমার আবার বেশি ফ্যান তারা পোষায় না। কিছু পেতে গেলে তোমায় কিছু দিতে তো হবেই। হ্যাঁ, দিতে তো হবেই। আরে খেদি পেচি নূরজাহান, অন্ধকারে সব সমান, অন্ধকারে সব সমান। পার্ক স্ট্রিট এমনিতে আমার খুব পছন্দের জায়গা। সাবেকিয়ানা আর আধুনিকতার অদ্ভুত সুন্দর মেলবন্ধন। একদিকে অফিস পাড়া, অন্যদিকে আমোদ প্রমোদের ঢালাও আয়োজন। কতদিন ঘন্টার পর ঘন্টা একা একা হেঁটেছি, স্কেচ করেছি চলমান জীবনের। গন্ধ পেয়েছি বেকারত্বের, হতাশার, প্রেমিক যুগলের প্রেম ভঙ্গের, খেটে খাওয়া মানুষের স্বপনের, আর আমার মতো ব্যর্থ মানুষের একাকিত্বের। তবে আজ রাতের মতো মৃত আত্মার
গলিত মূল্যবোধের গন্ধ আমাকে এমনভাবে উন্মাদ করে তোলে, আমার অন্তরাত্মা পর্যন্ত হাহাকার করে উঠেছিল, যেন কোন নরকের অতল থেকে ভেসে আসছে দুটো ঘৃণ্য লাইন। খেদি পেচি নূরজাহান, অন্ধকারে সব সমান। বাহ্যিক জগৎ সম্পর্কে সম্পূর্ণ বিস্তৃত হয়েছিলাম। যখন সচেতন হলাম, দেখলাম ঘড়িতে রাত 10টা। আজ শনিবার। পার্ক স্ট্রিট উইকেন্ডের এই দিনগুলোতে সদ্য কিশোরীর চঞ্চলতা নিয়ে জেগে থাকে। কিন্তু এই আমি কোথায় দাঁড়িয়ে? খেয়াল করে দেখলাম আমি দাঁড়িয়ে আছি অষ্টাদশ শতকের কবরখানা রাস্তা পার হয়ে 85 নম্বর রাস্তায়। আপনারাও চেনেন, আজকের পার্ক স্ট্রিট দিয়ে হেঁটে গেলে যেখানে বিখ্যাত সেন্ট জেভিয়ার্স কলেজ, সেখানে এককালে ছিল সান সৌসি থিয়েটার। তার সামনেই, অর্থাৎ 85 পার্ক স্ট্রিট যার নাম্বার, সেখানেই অনেকটা ফাঁকা জায়গা জুড়ে উঁচু পাঁচিল ঘেরা ছোট প্রাসাদের মতো বাড়ি। বাড়িটার সামনে এর আগেও আমি অনেকবার এসেছি। একটা অদ্ভুত টান বোধ করেছি, আত্মীয়তা বোধ করেছি। অনেক ছবিও এঁকেছি জল রঙে। পলেস্তারা খসা চুন সুরকি দিয়ে গাঁথা ইটের দেওয়ালে হাত বুলিয়ে কান পেতে ওর কথা শোনার চেষ্টা করেছি। উঁচু পাঁচিলের পাশে দারোয়ানের ছাউনি এখনো আছে, তবে বাড়িটার ভগ্ন দশা। আগাছার জড়াজড়ি, আবর্জনার স্তূপ মনের মধ্যে জন্ম দেয় পচা কচুরি পানার মতো দম চাপা কষ্টের। যেন কত যুগের পাপ কলঙ্ক নিজের শরীরে দকদকে ঘায়ের মতোই বহন করে চলেছে। বর্তমানে পাশের থানার আটক করা গাড়িগুলো রাখা হয়। এছাড়াও কিছু রেগুলার পেইড কার পার্কিং আছে। বাড়িটার প্রতি অদ্ভুত আকর্ষণ আমাকে বাধ্য করেছিল ওর অতীতের খোঁজ খবর নিতে। বাড়িটা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার বিশ্বাসঘাতক সেনাপতি মির্জাফরের। বাড়িটা উনি তৈরি করিয়েছিলেন 1757 সালের পরপরই। বর্তমানে তার উত্তরপুরুষরা এই বাড়ির মালিকানার অধিকার নিয়ে কেস লড়ছে। মসনদ ক্ষমতা লাভের লিপ্সার রসে জারিত হয়ে নিজের দেশকে বিদেশি শত্রুর হাতে বেচে দিয়েছিল যে মির্জাফর, কালীর অমুক বিধানে ইতিহাসের পাতায় সে আজ শুধু বিশ্বাসঘাতক হয়েই অমরত্বের অভিসম্পাত অর্জন করেছে। তাহলে মানুষের কিসের জন্য এত লড়াই? নিজের অজান্তেই কখন ঝোপঝাড় ডিঙিয়ে পৌঁছে গিয়েছিলাম বাড়ির অন্ধকারাচ্ছন্ন পিছনের দিকটায়। যখন হুঁশ ফিরল, ভয় পেয়ে গিয়েছিলাম। বেশ গরম পড়ে গেছে। শীত ঘুম থেকে সদ্য জেগে উঠেছে নাগ নাগিনীর দল। বরাবরই বড় ভয় আমার ওই প্রাণীটাকে। অন্ধকারে আতঙ্কে বড্ড দিশেহারা লাগছিল। তাছাড়া জায়গাটায় বাতাসের নামগন্ধ ছিল না। পার্ক স্ট্রিটের মতো সদা ব্যস্ত রাস্তার পাশে অবস্থিত হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে শব্দহীন ছিল স্থানটা। এক অতীন্দ্রিয় অপার্থিব অনুভূতি আমাকে গ্রাস করেছিল। মনে আছে, মোবাইলটা বের করেছিলাম আলোর জন্য, কিন্তু জ্বলেনি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল। দ্রুত ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চেয়ে আন্দাজেই হাঁটা লাগিয়েছিলাম। প্রায় 20 মিনিট চলার পরেও আলোর এতটুকু নিশান দেখতে পাইনি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আর ঠিক সেই মুহূর্তে, ভয় না পাইবেন, আমি আপনাকে পথ দেখিয়া দিব। হ্যাঁ, মনে পড়ছে।
একটা ভিজাতীয় চাপা ফ্যাস ফ্যাসে গলায় কেউ বলে উঠেছিল। মারাত্মকভাবে চমকে গিয়েছিলাম। ভয়ের চোটে বুকের ধুকপুকুনির শব্দ বেড়ে গিয়েছিল। কিছু পচে ওঠার আগেই আমার হাতটা ধরুন। এই বলে লোকটি নিজেই আমার ডান হাতটা ধরেছিল। সঙ্গে সঙ্গে হিমশীতল স্পর্শে আমার সর্বাঙ্গ কণ্টিকিত হয়ে উঠেছিল। নাকে এসে প্রবেশ করেছিল এক অপার্থিব দুর্গন্ধ। রক্ত মাংস কুঁচ পচলে বা শ্মশানে অসংখ্য মৃতদেহ দাহ হলে মনে হয় এমন গন্ধ পাওয়া যায়। লোকটা হয়তো অন্তর্যামী, আমাকে আশ্বস্ত করতে বলেছিল, ভয় পাইবেন না, নিকটে কোথাও মনে হইতেছে কিছুতে পচন ধরিয়াছে। আপনি কে? আমি জেফস্কি ভেস্কি আছি। আমি একজন পেইন্টার, পোল্যান্ড হইতে আগত। আমাকে শঙ্কার কোনো কারণ নেই। বাংলা বলার ধরনে নাকি আঁকিয়ে শুনে জানি না, তবে আমার নিজেকে বেশ হালকা লাগছিল, হাসি পাচ্ছিল। এই অদ্ভুত পরিবেশে আমি একা নই জেনে কিছুটা নিশ্চিন্ত বোধ করছিলাম। আমার বাংলা ইংলিশ দুটাই ভালো না আছে। আশ্চর্য, এই লোকটা কি এমন কম্বল চাপা অন্ধকারের মধ্যেও আমার হাসি দেখতে পাচ্ছে? মনে মনে ভেবে যার পর নাই অবাক হয়েছিলাম। লজ্জা পেয়ে তাড়াতাড়ি প্রশ্ন করেছিলাম, আপনি এই অন্ধকারে পোড়ো বাড়িতে কি করছিলেন? আমি এই বাড়ির অন্ধার আমাকে বন্দী করিয়া রাখিয়াছিল। সে কি? মুক্তির উপায় অনুসন্ধান করিতেছিলাম। এবার মনে হইতেছে আমার মুক্তির সময় আসিয়াছে। কি 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 বলতে চাইছেন? বুঝতে পারছি না তো। আমি নিজের ভাগ্য অনুসন্ধানে এদেশে আসিয়াছিলাম। জানিতাম এই দেশে নবাব জমিনদার প্রচুর আছেন, যারা নিজেদের লাইফ পোর্ট্রেট করাইতে পছন্দ করেন। তখন কি আর বুঝিয়াছি আমার ভাগ্যে কি ভয়ানক কাণ্ড ঘটিতে চলিয়াছে। যাই গে, আমার কথা এখন থাক, আপনাকে পৌঁছিয়া দিয়ে আসি। একটা কথা বলি, বলুন। নিজের অন্তরের ক্রোধকে বিনষ্ট হইতে দিবেন না। তুলির আচরে ক্যানভাসে সেই আগুনের লাভাকে প্রবাহিত হইতে দিন। অন্যায়ের প্রতিবাদ করিতে তুলি ধরুন, আচ্ছা, অপরাধীকে শাস্তি দিন। কি বলছে বিন্দু বিসর্গ বুঝতে না পারলেও কথার দ্বারা সম্মোহিত হয়ে কোনো প্রশ্ন না করেই তাকে অনুসরণ করেছিলাম। চলতে চলতে হঠাৎই লক্ষ্য করেছিলাম আমি দাঁড়িয়েছিলাম একটা ঝাপসা আলোকবৃত্তের মাঝে। জেফস্কি দাঁড়িয়েছিল সেই বৃত্তের বাইরের অন্ধকারে। অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। হঠাৎ করেই যেন কথা বলতে ভুলে গেছিলাম। আমি আর যাইতে পারিব না। সম্মুখে একটু অগ্রসর হইলেই রাস্তা পাইয়া যাইবেন। শুধু শুধু এইটা গ্রহণ করুন বন্ধু ভাবিয়া। কি এটা? গ্রহণ করুন করুন। বলেই একটা ভারী বড় কিছু একটা ধরিয়ে দিয়েই যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল জেফস্কি। হাতে নিয়ে বুঝেছিলাম ইজেল টাইপের কিছু। না, তারপর আর কিছু তো মনে করতে পারছি না। কখন আমি বাড়ি ফিরে এলাম, ঘরে ঢুকলাম, আঁকলাম, ঘুমিয়ে পড়লাম। আর এখন আমি কি পাগল হয়ে যাচ্ছি?
না চোখে ভুল দেখলাম। মোবাইলটাও হাত থেকে পড়ে গেল। খুব খুব ভয় করছে আমার। ভয়ের চোরাবালিতে তলিয়ে যেতে যেতে আবারও চেষ্টা করলাম ভেসে ওঠার, কিন্তু জলের ভিতর ডুবে থাকা মানুষ যেমন জলের বাইরের পৃথিবীর শব্দ শুনতে পায়, আমিও এখন তেমন শব্দ শুনতে পাচ্ছি। চায়ের দোকান থেকে ভেসে আসা FM এর গান, বস্তির কলতলার মানুষের রোজকার কুকুর কীর্তন, ট্রেনের আওয়াজ, সবই। শুধু রোজকার শব্দগুলো স্বমহিমায় আমার কানে ধরা দিচ্ছে না, শব্দগুলো জলের বুড়বুড়িতে ফিল্টার হয়ে আমার চেতনায় ধরা দিচ্ছে। ধীরে ধীরে আবছা আলো চোখের পাতায় কড়া নাড়ল। অতি কষ্টে পিটপিট করে চোখ খুলেই আবার বুঝে নিলাম। ঠিক ঠিক তখনই আমার ফোনটা তারস্বরে চেঁচিয়ে উঠল। এক ঝটকায় উঠে বসলাম বিছানায়। দেখলাম খোলা জানলা দিয়ে ঝলমলে রোদ দুরন্ত শিশুর মতো ঝাঁপিয়ে পড়েছে। দিনের আলোর এক অদ্ভুত ক্ষমতা আছে। রাতের সব কুটিলতা, রহস্য নির্দয়ভাবে ছিন্ন ভিন্ন করে দেয়। জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসা ভয়টা আলোর জাদুকাঠির ছোঁয়ায় ঘাসের বুকে লেগে থাকা শিশিরের মতোই টুক করে ঝরে পড়ল। আমি তাড়াতাড়ি চৌকি থেকে নেমেই টেবিলের তলা থেকে ফোনটা বের করে ডিসপ্লেতে দেখলাম ডিরেক্টর অনিকেত ফোন করেছেন। নিজের অজান্তেই চোখটা ঘুরে গেল ঠিক আমার পিছনে দাঁড় করানো ইজেলটার দিকে। রাতের দেখা ছবিটা এখন তার নরকের রূপ নিয়ে আরো জীবন্ত, তবে একটু পরিবর্তন ঘটে গেছে। এখন হীরের আংটি পরা হাতটা আমার দিকে বাঁচার আকুতি নিয়ে বাড়ানো থাকলেও বায়বীয় হিংস্র নারী মূর্তিগুলো এগিয়ে এসে প্রায় টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে নিজেদের বলয়। হ্যালো, You are such a wonderful artist. What a terrible thing you have created. This painting of yours made the movie would sing. প্রচন্ড উত্তেজিত ভাবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায় অনিকেত। আমি বোধবুদ্ধিহীন, নির্বাক, কিছু বুঝে উঠতে পারি না। কোন ছবির কথা বলছে অনিকেত? কাল যেটা ভিকির কাছে ফেলে এসেছিলাম সেটার? এত অপার্থিব অতীন্দ্রিয় জিজ্ঞাসা তুমি তুমি ফুটিয়ে তুললে কি করে? কি বলছেন? বুঝতে পারছি তুমি সারা রাত কাজ করে কি সাংঘাতিক ক্লান্ত। আই এম রিয়েলি সরি টু বদার ইউ, বাট ঘুম থেকে উঠেই হোয়াটসঅ্যাপে তোমার পাঠানো ছবিটা দেখে চমকে উঠেছিলাম। সত্যি সত্যি কথা বলতে কি বেশিক্ষণ চোখ রাখা যাচ্ছে না। এক অজানা অস্বস্তিকর নেগেটিভ অনুভূতি ছড়িয়ে পড়েছিল সারা শরীর জুড়ে। ফোনটা রেখে কিছুক্ষণ থম মেরে বসেছিলাম, তারপর তোমাকে ফোন করছি। তবে প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। তোমার ওপরে কি সত্যি সত্যি প্রিয় বসুর ভূত ভর করেছিল? মানে এত এত প্র্যাকটিক্যাল একটা পিকচার। ততক্ষণে হোয়াটসঅ্যাপ খুলে দেখে নিয়েছি অনিকেতকে রাত 3:30 সময় আমার ফোন থেকে পাঠানো ছবিটা। ইজেলে জল জল করছে সেই ছবি, তবে ইজেলটা আমার নয়। হঠাৎই যেন মনে হলো ছবির ভিতর থেকে অশরীরী কুয়াশার চাদরে মোড়া নারী মূর্তিগুলি হেসে উঠল। বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এলো এমন এক তরঙ্গ যা আমার সজাগ মস্তিষ্কের সঙ্গে সংযোগ স্থাপন করল। শুনতে পেলাম, নবাব মীর জাফরের বিকৃত যৌনাচারে অভ্যস্ত মো সাহেব ইয়ামতুল্লাহ চিত্রশিল্পী জেফোস্কে ভেস্কেকে নিযুক্ত করেছিল আমাদের সঙ্গে যৌনাচারের সময় ছবি আঁকতে। অকথিত নির্যাতন চলত আমাদের উপর।
গ্রামগঞ্জ থেকে তুলে আনা হতো 8 থেকে 18 মেয়েদের। অর্থের লোভে জেফস্কি দিনের পর দিন সেই সব ঘৃণ্য যৌনাচারকে নিজের ইজেলের চিত্রপটে তুলে ধরেছে। আঁকবো না বলে প্রতিবাদ করেনি। প্রতিবাদ করলো যেদিন, সেদিন বড় দেরি হয়ে গেছিল। জেফস্কি ভালোবেসেছিল এদেশীয় মেয়ে ললিতাকে। অপূর্ব সুন্দরী ললিতাও বলি হলো ইয়ামতুল্লাহর যৌন লালসার আগুনে। সেদিনও জেফস্কিকে ললিতার প্রাণের বিনিময়ে সমস্ত ঘটনা আঁকতে বাধ্য করা হয়েছিল। হৃদয় বিদারী চিৎকার করে কাকুতি মিনতি করেছিল জেফস্কি। ক্ষত রক্তাক্ত মৃত্যু পথযাত্রী ললিতা যখন জেনেছিল এতদিন ধরে তার পরম প্রেমাস্পদ নিজের শিল্পী সত্তাকে নরকের শয়তানের কাছে গচ্ছিত রেখেছিল, তখন অভিশাপ দিয়েছিল। যেই জেলে অত্যাচারিত মৃত নারীদের অতৃপ্ত প্রতিহিংসা পরায়ণ আত্মার প্রতিকৃতি একদিন বন্দী হয়েছিল, সেই ইজেলের দাস হয়ে থাকতে হবে তোমাকে মৃত্যুর পরেও। ইজেল নেবে তার প্রতিশোধ মানুষ রূপী নরকের কীটেদের বিরুদ্ধে। সেই হবে প্রকৃত শিল্পীর আয়ুধ। সেই শুরু মৃত্যুর পরও জেফস্কি বয়ে বেড়াচ্ছিল তার ইজেলের ভার। এখন সে মুক্ত, কারণ ইজেল পেয়েছে তার প্রকৃত সমজদার। এখন থেকে তুমি যেমন চাইবে তেমন হবে। আমরা আছি তোমার সঙ্গে। হঠাৎ করে তরঙ্গ সূত্রটা ছিঁড়ে যায়। বুঝতে পারি প্রবল শৈত্য প্রবাহ আমার ধমনী জুড়ে। বুঝে ওঠার চেষ্টা করে কি শুনলাম? সত্যি শুনলাম নাকি সবটাই আমার ক্লান্ত বিধ্বস্ত অপমানিত মনের কষ্ট কল্পনা? ফোনটা আবার বেজে ওঠে। কাঁপা কাঁপা হাতে তুলে ধরে দেখি প্রডিউসার ববির বিয়ে রিক। রিক রিক কেন? যাই হোক, ফোনটা ধরি। হ্যালো বলতেই অন্য প্রান্ত থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর। ম্যাম, ববি স্যার, অনিকেত স্যার আগামীকাল আপনার সঙ্গে বসতে চান। কেন? এই দুপুর 1টার দিকে সল্টলেকে ববি স্যারের বাড়িতে। আচ্ছা। আপনাকে আনতে গাড়ি যাবে। রিকের কথা শুনেই আমার চোয়াল শক্ত হয়ে যায়, মাথায় আগুন জ্বলে ওঠে, কানে আবার অনুরণিত হতে থাকে। খেদি পেছি নূরজান, অন্ধকারে সব সমান। হ্যালো হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? আপনার কোনো অসুবিধা নেই তো? হ্যালো হ্যালো ম্যাম, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আর কারা কারা থাকবেন? ম্যাম, ভিকি স্যার থাকতেন, কিন্তু কাল রাত্রে ওই সেন্ট জেভিয়ার স্কুলের অপোজিটে যে পুরনো পোড়ো বাড়িটা আছে না, সেখানে কে বা কারা তাকে নৃশংসভাবে খুন করে ফেলে গেছে। এই মাত্র থানা থেকে ফোন এসেছিল। ববি স্যার ওখানে গেছেন, আজ সারাদিনই তো ওখানেই থাকবেন হয়তো। এরপরও রিক অনেক কথা বলেছিল, কিন্তু আমার কানে কিছু প্রবেশ করেনি। সীমাহীন অবিশ্বাস, আতঙ্ক, অস্থিরতা নিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম ছবিটার দিকে। মনের গোপন কুঠুরি থেকে
মস্তিষ্কের রহস্যময় অলিগলি থেকে ভেসে আসছিল একটাই প্রশ্ন, তাহলে কি সব